স্যার ফাহিম চৌধুরীকে আমরা অ্যারেস্ট করলাম। আচ্ছা আপনাকে কেন অ্যারেস্ট করা হয়েছে আপনি কিছু জানান? তো ফাহিম চৌধুরীকে কেন অ্যারেস্ট করা হয়েছে? যে উনি একটি মেয়ের গাড়ি ছিনতাই করেছে এবং ছিনতাইকৃত গাড়িটি পুড়িয়ে দিয়েছে। ফাহিম চৌধুরী এই শহরে বিশিষ্ট ব্যবসায়ী একমাত্র ছিল, তাহলে কেন সে একটি গাড়ি ছিনতাই করবে? কেনই বা একটি গাড়িতে আগুন ধরাবে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত কোনো উত্তর দেননি। এটা আসলে বলা যাবে আমাদের মূল জিজ্ঞাসাবাদের পর। থ্যাংক ইউ। বল স্যার, আপনি এই শহরে বিশিষ্ট ব্যবসায়ী, যেখানে আপনার গাড়ির পিছনে কমপক্ষে 5টি গাড়ি এবং সামনে 5, সেখানে এমন কি ঘটনা ঘটলো পুরাতন মডেলের একটি গাড়ি ক্যাটবা সে ছিনতাই করলো এবং ফাইনালি তাতে আগুন দিল? আমার ছেলে কাজটি করেছে এটা সত্যি, আমি আগে জানতাম না, তবে পরে জানতে পেরেছি। এখন যেহেতু আপনারা জানতে চাইছেন, তাই কাজটি আমার ছেলে কেন করেছে ওটা আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, আজকে যা কিছু তুমি দেখছো, এতগুলো ইন্ডাস্ট্রি, এতগুলো বিজনেস, একসময় কিছুই ছিল না। আমি আমার সবকিছু হারিয়ে ফেলি, তোমার মাকে হারাই, সবকিছু হারিয়ে আমি শূন্য হয়ে যাই, কেবল একটা জিনিস ছাড়া, তোমার মায়ের দেওয়া ওই গাড়িটি, যেটা আমি কখনোই হারাতে চাই। আমার সেই প্রিয় গাড়িটা মাত্র 1.5 লাখ টাকায় বিক্রি করে আমি আবার নতুন করে শুরু করি, আবার স্ট্রাগল। আমার এখন অনেক গাড়ি, অনেক টাকা, অনেক সম্পত্তি, সেই গাড়িটা কখনো আর ফিরে পাইনি। ওই গাড়িটা পেলে আমার যা সম্পত্তি আছে সবকিছুর বিনিময়ে ওটা আমি ধরে রাখতাম। আজ তোমার মায়ের সেই উপহারের কথা বলতে পারিনি। এই গাড়িটা আমার লাগবে আর এনি কস্ট। চিপ আপনারা? আমরা ফাহিম চৌধুরীর লোক। কি ব্যাপারে? যাই হোক, আপনি মনে হয় গাড়িটা সেল করবেন, বিজ্ঞাপনে দিয়েছে এই গাড়িটা আমরা নিতে এসেছি। গাড়িটা বিক্রি হয়ে গেছে। আরে বিক্রি হয়ে গেছে মানে? এই তো 5 মিনিট আগে। আর কাছে মানে একটা মেয়ে নিয়ে গেছে। কোন মেয়ে? আপনি কি আননি? আমরা বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম চৌধুরীর লোক। ফাহিম চৌধুরী আপনি আজকে মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন, গাড়িটি আমাদের লাগবে। লাগবে মানে? এখানে 50 লাখ টাকা আছে। গাড়িটা যে আমি সেল করবো এটা আপনাকে কে বলেছে? সেল না করার কি আছে? এখানে 50 লাখ টাকা আছে, আপনার গাড়ির 3 গুণ দাম এখানে আছে। আমি লাভে সেল করার জন্য গাড়িটা কিনিনি, আর গাড়িটা অনেক ভালো লেগেছে তাই আমি কিনেছি। 1 কোটি 20। আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন না? আমি গাড়িটা সেল করবো না, আপনি এখন আসতে পারেন। 1.5 কোটি? আপনারা কি যাবেন নাকি আমি দারুণ ডাকতে বাধ্য হব? দারোয়ান ডাকতে হবে না, আমরা নিজেরাই যেতে। একটা কথা শুনেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। কি দেখ আপনারা আপনারা বোঝানো হয়েছে, বুঝেন নাই। টাকা অফার করা হয়েছিল, সেটাও না। চাবিটা দিয়ে দেন, নাহলে কিন্তু জায়গায় শুট করে। স্যার আসসালামু আলাইকুম, আমি আন্নি বলছি, আপনার সাথে আমার কিছু কথা আছে। বসো। থ্যাংক ইউ স্যার। বলো। স্যার, আপনার ছেলে আমার একটা গাড়ি ছিনতাই করেছে। আমার ছেলে গাড়ি ছিনতাই করেছে? তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো? স্যার আমি 100% শিওর আমার গাড়ি তো। আমি জানি কিছুদিন আগে আমি একটা পুরনো মডেলের মার্সিডিজের গাড়ি কিনি। আপনার ছেলে অনেক টাকার বিনিময়ে এটা আমার কাছ থেকে কিনতে চেয়েছিল, কিন্তু আমার অনেক শখের গাড়ি তো আমি বিক্রি করিনি, তাই সে ছিনতাই করে গাড়িটি নিয়েছে। আমি বুঝতে পারছি। এই নাও, তোমার গাড়িটা নিচে রাখা নাও। আর আমি আমার ছেলের জন্য সরি বলছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আয়শা আপনার নামে প্রচুর উল্টাপাল্টা কথা বলছে, তারপর উনি গাড়ি নিয়ে চলে গেছে। তার মানে জি, কারণ আমার ছেলে আমাকে অসম্ভব ভালোবাসে। সে আমার ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়ে সে কাজটি করেছে। আমি যেমন তাকে ভালোবাসি, সেও আমাকে। কিন্তু সে যে কাজটি, যদি আমার খুব কষ্ট, তবু আমি যাই, তার ভুলের কারণে আইনসঙ্গত শাস্তি তার। আপনি এখানে একটা সিগনেচার করুন। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলার কিছু নেই, আমি আপনার জন্য এখানে আসিনি। আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি। আমি জানি আপনি আপনার বাবাকে অনেক বেশি ভালোবাসেন আর সেজন্য অন্যায়টা করেছেন, কিন্তু তাই বলে অন্যায় করা কিন্তু আপনার ঠিক হয়নি। আশা করছি নেক্সট টাইম আপনি আর এরকম করবেন না। স্যার আসি তাহলে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কফি? নো থ্যাঙ্কস। আপনি? এন্ড দিস ইজ ফর ইউ। এই গাড়িটা আপনি পুড়িয়ে ফেলেছিলেন তাহলে? এটা একটা অনেক খোঁজাখুঁজি করার পরে গাড়িটা পেলাম। রাগের মধ্যে গাড়িটা পুড়িয়ে দিয়েছিলাম, ভাবলাম কারোর শখ নষ্ট করা ঠিক হবে না, তাই এটা নিয়ে এসেছি। থ্যাঙ্কস। কফি? আপনি এই কফি খান না? কফি খাই না সেটা না, কফি খাই যখন ঝুম বৃষ্টি হয়। নিশ্চয়ই এই রোদের মধ্যে আমার কফি খাওয়ার অফার করবেন না? ভালোবাসি তোমাকে, সারাজীবন ভালোবাসতে চাই, একসাথে বাঁচতে চাই। সরি ফাহিম, আমি এঙ্গেজড। বিশিষ্ট রাজনীতিবিদ আমজাদ চৌধুরী আমার ফিয়ান্সে। এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রিং।
এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয় না। যখন তোমার এঙ্গেজমেন্ট হয়েছে তখন আমি ছিলাম না, এখন আমি তোমার লাইফে আছি, খুলে ফেললেই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। সরি ফাহিম, এটা সম্ভব। আমারও তো সম্ভব না তোমার কাছে, এটা আমার ড্রিম। একসাথে বুড়ো হবো, একসাথে বাঁচবো, ভালোবাসি তোমাকে আমি, তুমি একটা অভ্যাস। রিং তো চলো এখনই খুলে দিয়ে, নো প্রবলেম, কাম অন। ফাহিম, পাগলামি করো না। যেখানে ভালোবাসা আছে সেখানে পাগলামি আছে, যেখানে ভালোবাসা নেই সেখানে পাগলামি নেই। রাইট নাও, এখন চলো রিং খুলে দিয়ে আসবো। ফাহিম, এটা সম্ভব না মানে সম্ভব না। সম্ভব না? না সম্ভব না? না, সম্ভব না। তোমার দ্বারা সম্ভব, তাই তো? হুম। ঠিক সময় ঠিক জায়গায় ঠিকঠাক ভাবে সে এসে রিং খুলে নিয়ে যাবে, আই প্রমিস। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনি করতে পারেন কিছু একটা। আপনার সাথে আন্নির মনে হয় এঙ্গেজমেন্ট হয়েছে, রাইট? অলরেডি ডান। বিয়ে তো হয় না, রিংটা খুলে ফেলুন। কেন? জীবনের প্রথম কাউকে ভালোবেসেছে, কতটা ভালোবাসি এটা হয়তো আমি নিজেও জানি না। আপনি আন্নিকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালো আমি বাসি। এই জন্যই হয়তো আমার দেয়া রিং আন্নির হাত। সো ইটস ইম্পসিবল। আমাকে কেনার মতো টাকা আপনি ফাহিম চৌধুরী কিংবা আপনার বাবা আজাদ চৌধুরীর কাছে নেই। আমার বাবার টাকা আপনি কেন, আপনার 14 গোষ্ঠী মিলে গোনা শুরু করলেও শেষ করতে পারবে না মিস্টার আমজাদ চৌধুরী। আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি তো টাকার কাছে বিক্রিই হব না। আমজাদ চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না। আমজাদ চৌধুরী, আমি এখানে রিকোয়েস্ট করতে আসিনি, আমি রিকোয়েস্ট করা পছন্দ করি না। যাকে ভালোবাসা যায় তার কাছে শুধু রিকোয়েস্ট আরো নিচে নামা যায়। আপনি যান না, আন্নির কাছে যান, তাকে গিয়ে রিকোয়েস্ট করেন। আমার বিশ্বাস আপনি হেরে যাবেন। আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন, আমি কথা দিচ্ছি আমি এই লাইন থেকে সরে যাব। এক জবাব। আমার জীবনে আমি কখনো হেরে যাইনি স্যার, কখনো হেরে যাব না। যা আমার না তা কারো না মিস্টার আমজাদ চৌধুরী। বাবা, আমার কাছে যা চেয়েছি তা পেয়েছি বাবা, কোনো কিছু না করো না, সারা জীবনে কিচ্ছু লাগবে না। শেষবারের মতো তোমার কাছে তো জিনিস চাইবো বাবা, কিছু না করবো না। তোমাকে অধেয় কিছু নেই। আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সো ইটস নট এ বিগ ডিল। সমস্যাটা কোথায় সেটা বলো। শি ইজ অ্যাম্বিস। ও মাই গড। সো আমি কি করতে পারি? এখানে কোনো কিছু করা ঠিক হবে না। কি বলতেছো বাবা? এনগেজমেন্ট তো কি হয়েছে? আচ্ছা বাবা, আংটি পরানোর পরেও কিন্তু আমার বিয়েটা ভেঙে যায়। আর আমি প্রিটি শিওর আমাকে ভালোবাসে, তুমি আসলে বাঁচবো না। প্লিজ তুমি আমার মুখের দিকে তাকে একটাবার যাও না, বুঝাও না বাবা, আমি হচ্ছে বাঁচবো না। প্লিজ একটাবার কথা বলো, একটাবার বুঝাই বলো বাবা। আমার ছেলেটা খুব কষ্টে আছে, ভীষণ কষ্টে আছে। সে তোমাকে অনেক অনেক ভালোবাসে। বাবা হিসেবে আমি আমার ছেলের ব্যাপারটা তুমি যদি একটু ভেবে দেখো, যে বাবা হয়ে রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি আমার সন্তানের মতো। আমি জানি ও খুব ভালো ছিলিস, আমার ছেলে বলে বলছি না, ও সত্যি সত্যি ভালো ছিল, তোমাকে খুবই সুখী রাখবে। আমার এই অনুরোধটুকু তুমি রাখো। আঙ্কেল প্লিজ না, আপনি আমাকে এভাবে রিকোয়েস্ট করবেন না। আপনার ছেলে আমাকে যতটা না ভালোবাসে, আমি হয়তোবা তার থেকেও তাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি এতটাই অভাগা যে আমি তাকে বলতে পারিনি। আমার জীবনের না একটা গল্প আছে, সেটা আপনাকে বলতে চাইনি। আমার মা আমাকে গ্রামে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে। ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যখন আমি একজন রিলেটিভস এর হাত ধরে ঢাকায় আসি, তখন সে আমাকে পতিতালয়ে বিক্রি করে। কিন্তু যেদিনই সে আমাকে বিক্রি করে দেয়, ওই দিনই ওখানে রেড পড়ে। কিন্তু সেখান থেকে আমাকে সেভ করে ওই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, যার সাথে আমার এঙ্গেজমেন্টটা হয়েছে। সে তখন থেকে এখন পর্যন্ত আমার লেখাপড়ার খরচ, আমার ভরণ পোষণ সবকিছু সে বহন করছে। আপনি একবার চিন্তা করেন, সেদিন ওই সময় যদি সে আমাকে উদ্ধার না করতো, তাহলে আমি কোথায় থাকতাম এখন? ভাবতেই আমার গাটা শিউরে ওঠে। এটা ভালোবাসা না বাবা, এটা কৃতজ্ঞতা বোধ। ওইখানে ভালোবাসা নাই, ভালোবাসা এইখানে। ও শুনো, ও ছোট, ও অনেক কিছু বুঝে না বাবা। আমি মেয়েটার সঙ্গে কথা বলেছি। আই এম শিওর সামথিং শি ইজ নট গোইং টু চেঞ্জ হার মাইন্ড। আমিও করতে পারবো না বাবা, বুঝতে পারে এখান থাকতো চেঞ্জ করতাম, তো এখানে নাই বাবা। কিন্তু ও তো ডিরেক্ট এখানে বাবা, কিভাবে আমি নিজেকে বুঝাবো যে ও আর একজনের ঘরে বউ হোক? বাবা লিসেন টু মি, আমার চেয়ে বেশি হ্যাপি আর কেউ করতে পারে না বাবা। এই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসি। তুমি যত ক্ষমতা আমি হও না কেন, তো রিসোর্সফুলি হও না কেন, তুমি যা চাইবে সারা জীবন সবকিছু তুমি পাবে না। কিছু কিছু ছাড় দিতেই হয়। এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি তোমাকে। ছাপ দেওয়ার মতো ছেলে আমি না বাবা, যা আমার না তা কারো না। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সুন্দর দিনে দু একটি কথা বলতে চাই। অনেকের প্রশ্ন ছিল, জানার আগ্রহ ছিল, আমি কেন বিয়ে করছি না। আপনারা তো জানেন আমি জনগণ, দেশ এবং রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি। তাছাড়া মনের মতো মানুষও খুঁজে পাচ্ছিলাম না। আজকের এই শুভক্ষণে দাঁড়িয়ে আপনাদেরকে বলতেই হচ্ছে যে আমি আমার সেই মনের মানুষটি পেয়েছি। আমি তাকে অনেক ভালোবাসি এবং আমার বিশ্বাস সেও আমাকে অনেক ভালোবাসে। আপনারা আমাকে সবাই জানেন এবং চিনেন। আমার স্ত্রীকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার এই ভালো লাগার মানুষটিকে জীবনে পাওয়ার পাশাপাশি এখানেও কিছু জনসেবামূলক কাজ রয়েছে। আমার হতে যাওয়া সহধর্মিণী, তার জীবনের একটা অন্ধকার
অধ্যায় রয়েছে। ইচ্ছা করে নয়, বুক ভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে এসেছিল তার এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে। সেই মানুষটি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। আমি তাকে সেখান থেকে নিয়ে আসি এবং তার সকল দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিই। তাকে পড়াশোনা করিয়েছি, তার যখন যা লাগে সব দিয়েছি। একটা সময় আমিও ফিল করতে থাকলাম এই মানুষটাকে আমি ভালোবাসি, আর তারই ধারাবাহিকতায় আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছে। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আন্নি। উনি এতক্ষণ যা যা বললেন না সব ঠিক বলেছেন। উনি আমাকে পতিতালয় থেকে উঠে এনেছেন। উনি আমাকে সেখান থেকে তুলে এনে আমার ভরণ পোষণের দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব, সকল দায়িত্ব নিয়েছেন। আমি আপনার প্রতি অনেক ঋণী, আর সেই ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। এবং যাকে আমি অনেক ভালোবাসি, যাকে আমি একবারও বলতে পারিনি ওকে আমি ভালোবাসি, স্যাক্রিফাইস করে আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করব না, কারণ উনি আমাকে যে জায়গা থেকে তুলে এনেছিল না, আজকে সবার সামনে সেই কথাটা তুলে আমার কাছে সে জায়গায় ফেলে দিয়েছে। আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আমার যা বলে আমি বলে দিয়েছি। আমিও ওভাবে বলিনি, প্লিজ বুঝতে চেষ্টা করো, আমি ওভাবে বলি। বস, আন্নি ম্যাডাম আপনাকে ভালোবাসার কথা বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেছে বস। কিন্তু সমস্যা একটাই বস, আমরা যে গাড়িতে বোমা ঠিক করে রাখছি এই গাড়িতে করে তারা চলে গেছে। কোনো মতে যদি ব্রেকটা করে তাহলে তো সব শেষ বস।